ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় পারদ উঠেছে ৪২.২ ডিগ্রিতে। তীব্র দাবদাহে নষ্ট হচ্ছে ধান, ভুট্টা সহ নানা ফসল। লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। নাফ নদীতে মিয়ানমার বাহিনীর গুলিতে ২ জেলে গুলিবিদ্ধ। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে জনবল ও জলযান বাড়িয়েছে কোস্টগার্ড। উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। কেউ প্রভাব বিস্তার করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সমগ্র বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সকালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেনাবাহিনীর নতুন এই স্থাপনার উদ্বোধন হলো। পরে সেনা কর্মকর্তাদের সঙ্গে দরবারে যোগ দেন তিনি। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ছেড়ে আসা ৭৫ বাঙালি ও বেসামরিক যোদ্ধাদের নিয়ে ২২ জুলাই ত্রিপুরার কোনাবনে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির প্রথম ফিল্ড ব্যাটারি। তারা দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত মান্দাবাগ বাজার, সালদা নদী, কসবা, আখাউড়া সিঙ্গাইর বিল, ফেনী ও চট্টগ্রাম অভিমুখে পরিচালিত নানা অপারেশনে রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হয় দেশের প্রথম ফিল্ড ব্যাটারির নাম। রোববার আর্টিলারি সেন্টার ও স্কুলের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে এবং মুক্তিযুদ্ধে এই ব্যাটারির অবদানকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের হালিশহরে এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ফলক উন্মোচনের পর মন্ত্রিপরিষদ সদস্য, চট্টগ্রামের মেয়র এবং সেনা প্রধানকে নিয়ে অংশ নেন মোনাজাতে। এরপর কমপ্লেক্সের আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন শেখ হাসিনা। জাদুঘরে এই আর্টিলারির মুক্তিযুদ্ধকালীন এবং তারপরের নানা সময়ের স্মারক রাখা হয়েছে। পরে সেনা সদস্যদের সাথে দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই সেনা ইউনিটটি সামনে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া অতি তীব্র তাপপ্রবাহ বইছে পাবনা, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে। প্রচণ্ড গরমে সিলেটের দক্ষিণ সুরমায় হিট স্ট্রোকে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, অজ্ঞান অবস্থায় ওই রিকশা চালককে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোরে অসহনীয় গরমে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ। তীব্র রোদের কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। গরমে বিপর্যস্ত হয়ে উঠেছে নওগাঁ, সাতক্ষীরা, পাবনা, হিলি সহ সারা দেশের মানুষের জনজীবন। এদিকে সারা দেশে চলতি মাসের পুরোটা জুড়েই অব্যাহত থাকবে চলমান তাপপ্রবাহ। চলতি সপ্তাহের শেষে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মে মাসের শুরুতে এপ্রিলের তুলনায় তাপমাত্রা কম থাকলেও গরমের অনুভূতি কমবে না বলছে আবহাওয়া অফিস। রাজধানী সহ সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এ অবস্থায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, তবে শিগগিরই মিলছে না মুক্তি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের পুরোটা জুড়েই থাকবে গরমের তীব্রতা। সপ্তাহের শেষে সারা দেশে বৃষ্টি হলেও তাপমাত্রায় পড়বে না প্রভাব। বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ২৪-২৫ তারিখে হয়তো সামান্য বৃষ্টিপাতের একটা কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা থাকে। এই কালবৈশাখী ঝড়ের কিন্তু নেচারটা এরকম যে খুব অল্প সময় ঝড় বৃষ্টি দিয়ে বাতাস থেমে যায়, এরপর কিন্তু আবার তাপমাত্রা কিন্তু আবার সেই বৃদ্ধি পেয়ে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা যাই থাকুক না কেন, অনুভূত হচ্ছে তার চেয়ে অন্তত ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্প বেশি আছে,
তারপরে হচ্ছে যেহেতু আপনার বড় ধরনের বৃষ্টিপাত নেই, এই কারণে আপনার তাপমাত্রা অনেক উঠে গেছে। তাপমাত্রা যদিও আপনার কিছুটা অনেকটা কম থাকবে, কিন্তু ময়েশ্চার থাকার কারণে মে মাসে খুবই গরম অনুভূত হবে এবারও। মে মাস জুড়েও অব্যাহত থাকবে গরমের তীব্রতা, তবে মধ্য মে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। আর জুনের মাঝামাঝি থেকে বর্ষা শুরুর পর কমবে তাপমাত্রা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে বা চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, পুরো মাস জুড়েই তাপপ্রবাহ থাকবে। চুয়াডাঙ্গার মানুষের জনজীবনে কেমন প্রভাব পড়েছে এই গরমের? চুয়াডাঙ্গা মানুষের জনজীবনে তাপমাত্রার যে প্রভাব তা আসলে মোটেও সুখকর নয়। কারণ আমরা হচ্ছে যে এপ্রিল মাসের শুরু থেকেই বেশ গরমের ভেতর দিয়ে চুয়াডাঙ্গার মানুষ এই সময়টা অতিবাহিত করছে। আপনি জানেন যে এপ্রিলের 12 তারিখের পর থেকে মৃদু মৃদু মাঝারি এবং তীব্র এবং অতি তীব্র এই সবগুলো তাপমাত্রা অতিক্রম করছি আমরা, এবং সেটা 12 তারিখে যে তাপপ্রবাহ শুরু হয়েছে এই তাপপ্রবাহ হাত থেকে কিন্তু চুয়াডাঙ্গার বাসী মুক্তি মেলেনি। এবং এখন এসে এই অবস্থায় এসে যে যখন অতি তীব্র তাপপ্রবাহ গতকাল থেকে চলছে চুয়াডাঙ্গায়, এই সময়ে এসে চুয়াডাঙ্গার আবহাওয়া কর্মকর্তারা বলছেন যে সামনের দিনগুলোতেও আসলে খুব বেশি সুখবর নেই। তার কারণ এই মাস জুড়েই থাকবে তাপপ্রবাহ, আর বৃষ্টির দেখা এখানে মিলবে না। যদি কোনো কারণে বৃষ্টির দেখা যদিও মেলে সেটা মে মাসের শুরুর দিকে গিয়ে, তখনও সেটা স্বল্প সময়ের জন্য, হয়তো যেদিন বৃষ্টি হবে সেদিন কিছুটা তাপমাত্রা কমলেও তা বেড়ে যাবে। তো আপনি জানেন যে চুয়াডাঙ্গায় তীব্র গরমের সময় গরম বেশি পড়ে, শীতের সময় শীত পড়ে। তো এবারের আবহাওয়াটাও সেরকম। এবং গত বছর থেকে আমরা যেটা লক্ষ্য করছি, গত বছর থেকে তাপমাত্রা কিন্তু 42 ডিগ্রি অতিক্রম করছে, যেটা গত বছর এবং এবছরে আমরা পেয়েছি। কিন্তু তার আগের 10 বছর আমরা দেখেছি যে তাপমাত্রা 41 ডিগ্রির উপরে ওঠেনি। চুয়াডাঙ্গার আবহাওয়াবিদরা যেটা মনে করছেন, আবহাওয়া কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ট তারা বলছেন যে আসলে ডোবা নালা শুকিয়ে যাচ্ছে, পুকুর ভরাট হয়ে যাচ্ছে, গাছপালা কমে আসছে, এইসবের প্রভাব পড়ছে প্রকৃতিতে। এই প্রভাবের কারণেই মূলত উত্তপ্ত হয়ে উঠছে চুয়াডাঙ্গা, এবং চুয়াডাঙ্গা অঞ্চলকে আসলে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে, যে একটি শান্তিপূর্ণ অবস্থান তৈরি করতে হলে এখানে আমাদের সবকিছুর দিকে নজর দিতে হবে, পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। এটা বলছেন পরিবেশের সাথে সংশ্লিষ্টরা। আর আবহাওয়ার এই অবস্থায় এসে যে পরিস্থিতি দেখা দিয়েছে সেটা হচ্ছে, যেহেতু এপ্রিল মাসের শুরু থেকেই আমরা এই অবস্থার ভেতরে আছি, এপ্রিল মাসের 12 তারিখের পর থেকে যেহেতু এই অবস্থা আরো প্রকট হয়েছে, সে কারণে এই সময় থেকেই মানুষ খুব কষ্টে আছে, বিশেষ করে ছিন্নমূল শ্রেণীর মানুষ, দিনমজুর শ্রেণীর মানুষ, যাদেরকে প্রয়োজনে ঘরের বাইরে আসতেই হয়, কাজ করতে হয়, রিক্সা ভ্যান চালাতে হয়, তারা কিন্তু খুব কষ্টে দিন পার করছেন। এবং তারা বলছেন যে এই সময়ে তারা বাইরে আসছেন কিন্তু পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না রিক্সা ভ্যান চালকরা, তারা কাঙ্ক্ষিত আয় উপার্জন করতে পারছেন না। একইভাবে বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন, শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন এই সময়টা খুব সাবধানে থাকতে হবে, তাদেরকে কোনো ক্রমে রোদ গরমে আসতে দেওয়া হবে না। এখন দিনের মধ্যভাগ পেরিয়ে যাচ্ছে, তারপরেও তীব্র যে তাপপ্রবাহ তার দিকে তাকানো যাচ্ছে না। মানুষ বলছে যে সন্ধ্যার পরেও তীব্র গরম থাকছে, এবং অনেক সময় দেখা যায় কি বাতাস একটু আরামদায়ক হয় সন্ধ্যার পর সূর্য না থাকলে, কিন্তু সেটাও হচ্ছে না। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার মানুষ খুব কষ্টে আছে এই আবহাওয়া পরিস্থিতিতে। তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর। এদিকে তীব্র দাবদাহের মধ্যে সারা দেশে দীর্ঘ সময় লোডশেডিং দেখা দিয়েছে। এতে ফসলের ক্ষেতে পর্যাপ্ত সেচ দিতে পারছেন না কৃষকরা। ব্যাহত হচ্ছে বোরো আবাদ। ফলন কমার শঙ্কার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে গ্রাম থেকে শুরু করে বন্দর শহর সবখানে চলছে লোডশেডিং। বোরো ধানে সেচ দিতে না পারায় দুশ্চিন্তায় কৃষকরা। শেরপুরে বিদ্যুৎ বিভাগের চাহিদা 60 মেগাওয়াটের বিপরীতে পাওয়া যাচ্ছে 25 থেকে 28 মেগাওয়াট, আর পল্লী বিদ্যুতের চাহিদা 80 মেগাওয়াটের বিপরীতে সরবরাহ 50 মেগাওয়াটের কম। এতে হচ্ছে লোডশেডিং, জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। পানির অভাবে ধানে চিটা পড়ছে। 4 থেকে 5 ঘন্টা সারাদিনে থাকে, এর সাথে বেশি বিদ্যুৎ থাকেই না। আমাদের পছন্দ গরম তাপদাহ এবং সেচ চালু থাকায় ডিমান্ড বৃদ্ধি পেয়েছে, তবে আমরা যে পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি তাতে সেচের কোনো সমস্যা হচ্ছে না। একই চিত্র নাটোর ও লক্ষ্মীপুরে। দিন রাত মিলিয়ে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় ঠিকমতো সেচ দিতে পারছেন না কৃষকরা। পল্লী বিদ্যুতের দাবি
গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেশি থাকায় লোডশেডিং বেশি হচ্ছে। 1 বিঘা মাটির ভিতর অ্যাক্সেস না অর্ধেক না যেতে কারেন্ট চলে যায়, আবার মনে করেন যে ওই জমিতে আবার কারেন্ট আসলে আবার ওইটুকাই হয়। একটানা যদি 10 ঘন্টা থেকে 12 ঘন্টা ভালো ভোল্টেজ নিয়ে বিদ্যুৎ পাওয়া যেত তাহলে পানি সরবরাহ ভালো হতো এবং ধানের উৎপাদন আরও বেশি হতো। আমাদের চাহিদা 110 মেগাওয়াট বর্তমানে, আমরা পাচ্ছি ঈদের আগে আমরা যেটা পেয়েছিলাম 20 রোজার পরে কখনো 70 থেকে 80 মেগাওয়াট, বর্তমানে আমরা 190 100 এরকম পাচ্ছি। কৃষি বিভাগ বলছে ধান প্রায় পেকে যাওয়ায় সেচের ঘাটতির ফলে ফলনের তেমন কোনো প্রভাব পড়বে না। এখন শেষ পর্যায়ে আছে, তো আমাদের লোডশেডিংয়ের কারণে কোথাও কোথাও একটু হইতে পারে, সমস্যা হইতে পারে। তো মাঠের যে অবস্থা আছে এখন আমাদের যে ধানের, এটা এই লোডশেডিংয়ের কারণে তেমন কোনো ক্ষতি হবে না। লোডশেডিংয়ের কারণে দেশের অন্যান্য জেলাতেও সেচ কাজ ব্যাহত হচ্ছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা এক সপ্তাহ ধরে ওঠানামা করছে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নগরবাসী অপেক্ষা করছে এক পশলা বৃষ্টির। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সপ্তাহখানেক ধরে রাজশাহী সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বইছে মাঝারি থেকে তীব্র তাপদাহ। সকাল গড়িয়ে দুপুর হতেই তেতে উঠছে পথঘাট। তৃষ্ণার্ত পথচারীরা ভিড় করছেন পানীয়র দোকানে। তীব্র রোদে ছাতা ছাড়া বের হলে পড়তে হচ্ছে বিপাকে। খুব এই দুর্ভোগ, রৌদ্রের তাপে বের হয় বিপদ। এটা তাদের জীবন চালাতে হবে, এই জন্য তারা চলতেছে। যারা চলার মতন কোনো ব্যবস্থা আছে তারা এই রোদ্রে বাইর হবে। কাজকর্ম করে খেতে হোক, এই জন্য বাড়ানি। আর যে তাপ মনে হচ্ছে যে মরি যাব। প্রচণ্ড গরমে কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের। পেটে দায়ে কড়া রোদ মাথায় নিয়ে বের হচ্ছেন অনেকে। নিতান্ত প্রয়োজন ছাড়া ভর দুপুরে বাইরে বের হচ্ছেন না কেউ। তাপমাত্রার জন্য লোকজন গাড়ি চালাতে পারছে না, আমরা চালাতে পারছি না, একবেলা চালাই একবেলা বসে থাকি। আবহাওয়া অফিস বলছে রাজশাহী সহ উত্তরের জেলাগুলোতে গরমের মাত্রা একটু বেশি। এই অবস্থা চলতে পারে আরও কয়েকদিন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনের মধ্যভাগ সময়গুলোতে 20 থেকে 30% মধ্যে নেমে আসতেছে। এই কারণে অস্বস্তির পরিমাণ বেশি লাগছে। এই সময়গুলোতে সূর্য কিরণ লম্বভাবে কিরণ দেওয়ায় ভূপৃষ্ঠ তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে তাপপ্রবাহ দ্রুত বেড়ে যাচ্ছে। গরমের কারণে রাজশাহী মেডিকেলে বাড়ছে রোগী। ডায়রিয়া সহ মাত্রাতিরিক্ত গরমজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন হাসপাতালে আসছেন 150 থেকে 200 জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। মিয়ানমার বাহিনীর ছোঁড়া গুলিতে টেকনাফের নাফ নদীতে গুলিবিদ্ধ হয়েছেন 2 জেলে। সকালে শাহপরীর দ্বীপের নাইখংদিয়া সীমান্তে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন মাঝেরপাড়া এলাকার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক। তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত ফারুকের অবস্থা শঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জেলে ও স্বজনরা জানিয়েছেন, সকালে মাছ ধরার জন্য 10 জেলে নাফ নদীতে যায়। এ সময় বাংলাদেশের জলসীমায় অবস্থানের সময় মিয়ানমারের নৌবাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বলে দাবি করেন জেলেরা। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে জনবল ও জলযান বাড়িয়েছে কোস্টগার্ড। সকালে টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। তিনি বলেন, সীমান্ত দিয়ে আর কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। সীমান্ত সুরক্ষায় কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে আধুনিক সরঞ্জাম যুক্ত করার কথাও জানান তিনি। রাখাইনে চলমান সংঘাত বাংলাদেশের জন্য হুমকি নয় এমন মন্তব্য করে কোস্টগার্ড প্রধান জানান, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের 285 জনকে ফেরত পাঠানো হবে শিগগিরই। এর আগে নাফ নদীতে নৌমহড়ায় যোগ দেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। পরিমাণ আমাদের এখানে জলযানের সংখ্যা বৃদ্ধি করেছে, টহল জলযান। সো নাফ রিভারের ভিতরে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে পারি, দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে এখানে আমাদের বর্ডার আসলে সুরক্ষিত। আমরা এখানে যে কোনো ধরনের কোনো অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে অবৈধ কর্মকাণ্ড থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমি আপনাদেরকে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ স্থানীয় সময় বিকেলে দুবাইয়ের আলহামরিয়া বন্দরে নোঙর করবে। এদিকে নাবিকদের সাথে দেখা করতে জাহাজ কর্তৃপক্ষের একটি দল দুবাইয়ের পথে।
SR শিপিং এর সিইও মেহরুল করিম জানান, জাহাজটি সমুদ্রের নিরাপদ এলাকায় পৌঁছানোর পর গতি বাড়ানোয় নির্ধারিত সময়ের একদিন আগেই বন্দরে পৌঁছেছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বিকেল 4টায় দুবাইয়ে নোঙর করবে MV আবদুল্লাহ। সেখান থেকে জাহাজটি দুজন নাবিক জেনারেল স্টুয়ার্ড মোহাম্মদ নুরুদ্দিন ও সেকেন্ড ইঞ্জিনিয়ার মোজাহিদুল ইসলাম চৌধুরী উড়োজাহাজে করে দেশে ফিরবেন। বাকিরা ওই জাহাজে করেই চট্টগ্রাম বন্দরে ফিরবেন। সেক্ষেত্রে নতুন কার্গো নেয়া সহ সব মিলিয়ে 15 দিন সময় লাগবে, আর সমুদ্র যাত্রায় সময় লাগবে 10 দিন। 22 তারিখে রাতে বা 23 তারিখে হয়তো দুপুরের দিকে জাহাজ বন্দরে ঢুকবে। আর আমরা তো ইনশাল্লাহ যাচ্ছি, আমাদের অফিসিয়াল আমরা 4 জন। ওখানে গেলে এরপরে বাকিটা ওদের সাথে আমরা গেলে জাহাজে দেখা করব, কথা বলবো, এরপরে ওদের নর্মাল যে রুটিন কাজ ডিসচার্জিং এগুলো ইনশাল্লাহ শুরু হবে। বাংলাদেশি জাহাজ MV আবদুল্লার বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, নাবিকদের সাথে দেখা করতে তো জাহাজ কর্তৃপক্ষের একটি দল দুবাইয়ের পথে গেছে, তাদের অবস্থান এখন কোথায়, আর SR শিপিং সর্বশেষ কি তথ্য জানিয়েছে? নাবিকদের সাথে দেখা করতে যাওয়া যে SR শিপিংয়ের যে প্রতিনিধি দল, তাদের মধ্যে আছেন মেহরুল করিম, যিনি প্রতিষ্ঠানের সিইও। তিনি আমাকে আসলে এখন থেকে ঘন্টা 2 আগে তিনি আমাকে এক অডিও বার্তা জানিয়েছেন জাহাজটি, যেটা জলদস্যুদের কবলে ছিল, মুক্ত হয়েছে MV আবদুল্লাহ। ঘন্টা 2 পরে নোঙর করার কথা হামরিয়া বন্দরে দুবাইয়ের। তিনি সেই হিসাবে বলা চলে যে এখন থেকে আর ঘন্টা কিংবা আধ ঘন্টার মধ্যে নোঙর করার কথা। অন্যদিকে আমরা আসলে জাহাজের অবস্থান নির্ণয়কারী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক যেটা প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের সূত্রে আমরা জেনেছি গতকাল রাতে ওমান সাগর পাড়ে দিয়ে সকালের দিকে এটা জাহাজটা পারস্য উপসাগরের কাসাব উপকূল অতিক্রম করে। তারা বলছে জাহাজের গতি ছিল 9.3 কিলোমিটার ঘন্টায়। সেই হিসেবে তারা স্থানীয় সময়, দুবাইয়ের স্থানীয় সময় 2টার পরে সেটা নোঙর করার কথা বলছে, যেটা বাংলাদেশ সময় 4টার পরে হওয়ার কথা। সব মিলিয়ে আসলে বলা চলে যে এখন থেকে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে জাহাজটি MV আবদুল্লাহ দুবাইয়ের হামরিয়া বন্দরে নোঙর করবে, এবং নোঙর করার পর সেখানে আসলে 1 দিন থেকে 1.5 দিন লাগবে সেটা জেটিতে যেতে, যেটা আমাকে মেহরুল করিম জানিয়েছেন। 1 দিন পর 1.5 দিন পরে আসলে জাহাজটা জেটিতে যাবে। এরপরে জেটিতে সেটা কয়লা খালাস করবে। কয়লা খালাস শেষে অন্য কার্গো তারা নিবে, এবং অন্য কার্গো নেওয়ার পরে যারা নাবিকরা আছেন তাদেরকে নিয়ে MV আবদুল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। এর ভিতরে আমরা সংবাদে যেমনটা শুনছিলাম যে 2 জন নাবিক যারা আগে চলে আসবেন, তৃতীয় ইঞ্জিনিয়ার এবং স্টুয়ার্ড, তারা বিমান যুগে উড়োজাহাজ যুগে চট্টগ্রাম বিমানবন্দরে আসবেন। মোটামুটি তাদের সময় লাগবে এখানে আসতে, এখন থেকে আরও 25 দিন মতো সময় লাগবে বলে আমাদেরকে মেহরুল করিম জানিয়েছেন। দুবাইয়ে ভিড়বে বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ, এ বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে নারায়ণগঞ্জে উপজেলা নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে উপজেলা নির্বাচনেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখানে কে কার আত্মীয় সেটি বিবেচ্য বিষয় নয়। আত্মীয়তার সূত্র ধরে নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে ছাড় দেয়া হবে না বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সংসদ নির্বাচনে যেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একই রকম ব্যবস্থা নেওয়া হবে। এখানে কে কার আত্মীয় নয়, এটা আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। আমাদের এখানে বিবেচ্য বিষয় হলো যে উনি ক্যান্ডিডেট কিনা, এবং ক্যান্ডিডেট হলে ওনার যেগুলো আইনগত অধিকার আছে উনি সমান ভাবেন। যেগুলো করার অধিকার নাই, উনি যারই আত্মীয় হন না কেন তার বিষয়ে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুল হাবিব রুবেল। দুপুরে তার স্বাক্ষরিত প্রত্যাহার পত্রটি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পৌঁছে দেয়া হয়। প্রত্যাহার পত্রে রুবেল উল্লেখ করেন, ব্যক্তিগত পারিবারিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ প্রত্যাহারপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,
সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়ের আগেই প্রত্যাহারপত্র জমা দিয়েছেন রুবেল। এর আগে এক ভিডিও বার্তায় রুবেল বলেন, এমপি মন্ত্রী স্বজনরা নির্বাচন করতে পারবেন না। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রতি সম্মান জানিয়ে তিনি উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি। জুনাইদ আহমেদ পলক তার নির্দেশনা অনুযায়ী আমি আমার মনোনয়নপত্রটি উইথড্র করে নিচ্ছি এবং যেটা অফিসিয়াল যে প্রসেসগুলো আছে যত দ্রুত সম্ভব সেটা আমি সম্পন্ন করব। নাটোরের সিংড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধরের ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল উপজেলা চকপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে জেলা ডিবি পুলিশের কর্মকর্তা আবু সাদাত জানান, আসন্ন উপজেলা নির্বাচনে সিংড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ ও মারধরের মামলায় আতাউর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেলের লিফলেট, স্টিকার, পোস্টার উদ্ধার করা হয়। লুৎফুল হাবিব রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আসন্ন বোরো মৌসুমে সংগ্রহ অভিযানে ধান ও চালের দাম নির্ধারণ করেছে সরকার। ৩২ টাকা কেজি দরে ২ লাখ টন বোরো ধান ও ৪৫ টাকা কেজি দরে ৪ লাখ টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ৪৪ টাকা কেজি দরে ১ লাখ টন আতপ চাল এবং ৩৪ টাকা কেজি দরে ৫০,০০০ টন গমও কেনা হবে। এই কার্যক্রম চলবে ৭ই মে থেকে ৩১শে আগস্ট পর্যন্ত। দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ২০২৩ সালে ধান চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা। ৫ লক্ষের বেশি যদি পাওয়া যায় আমরা সেই কৃষকের সুবিধার্থে সেই ধান আমরা কেনার জন্য প্রস্তুত আছি। সেটাই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। ধানের দাম বিগত দিনে ২৮ টাকা ছিল, গতবার আমরা ৩০ টাকা করেছি। এইবার আমরা ধানের দাম প্রতি কেজি ৩২ টাকা করেছি, কৃষকের দিকে লক্ষ্য রেখে। দিনাজপুরের নবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের জেরে মায়ের পর মারা গেলেন মেয়েও। সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ৫ বছরের শিশু আফরিন আক্তার। পুলিশ জানায়, শনিবার মোবাইল ফোন দেখাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে গৃহবধূ মর্জিনা বেগমকে মারধর করে স্বামী শহীদুল ইসলাম। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে গুরুতর আহত হয় তাদের ২ সন্তানও। এ সময় ঘটনাস্থলেই মারা যান মর্জিনা। আহত ২ শিশুকে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে নিহত মর্জিনার মা গোলাপী বেগম বাদী হয়ে রাতে থানায় অভিযোগের পর শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। মাদারীপুর সদরের রহিমা বেগম নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ১২ বছর আগে একই উপজেলার এনামুল ঢালির সাথে বিয়ে হয় রহিমা বেগমের। বিয়ের পর থেকে যৌতুক সহ নানা কারণে নিহতের ভাসুরসহ শ্বশুরবাড়ির লোকজন রহিমা বেগমকে নির্যাতন করে আসছিল। শনিবার রাতে আবারও রহিমাকে নির্যাতন করলে রাতে মারা যান তিনি। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে আজিদা বেগম নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার নগর হাওলা গ্রামের বাবুল খানের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে ভাড়া বাসাটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তালা ভেঙে ঘরের মেঝেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শুক্রবার কোনো এক সময় গলা কেটে ওই নারীকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামী। এদিকে ঝালকাঠি সুগন্ধা নদীতে গোসলে নেমে নিখোঁজের ৮ দিন পর আদিত্য চক্রবর্তী নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধারের পর শনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ AHM কামারুজ্জামান হল নির্মাণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।
দুপুরে দুদকের একটি দল বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায়। অভিযান শেষে দুদক জানায়, প্রাথমিকভাবে ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে তথ্য পেয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে দপ্তর থেকে বেশ কিছু কাগজপত্র নিয়েছেন তারা। এর আগে গত 30শে জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ AHM কামারুজ্জামান হলের এক অংশের ছাদ ধসে পড়ে। এতে 9 জন নির্মাণ শ্রমিক আহত হয়। কারণ তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনায় আবারও আলোচনায় আসে ঠিকাদার প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। 2022 সালের 2রা জানুয়ারি শহীদ AHM কামারুজ্জামান হলের 10 তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নির্মাণে ব্যয় ধরা হয় 70 কোটি 20 লাখ টাকা। নির্মাণে ধীরগতি ও জমি অধিগ্রহণ জটিলতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত সাসেক 2 সড়ক প্রকল্পের সময় বাড়তে পারে। কর্মকর্তারা বলছেন, সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক 2 প্রকল্পের সময় তৃতীয়বারের মতো বাড়লেও ব্যয় বাড়ছে না। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত প্রায় 190 কিলোমিটার সড়ক নির্মাণের জন্য 326 হেক্টর জমি অধিগ্রহণের কাজ শুরু হয় প্রায় 4 বছর আগে। তবে বিভিন্ন কারণে বগুড়া, গাইবান্ধা ও রংপুরে মোট 10 হেক্টর জমি এখনো অধিগ্রহণ করা সম্ভব হয়নি। এর ফলে অন্তত 15টি স্থানে বন্ধ হয়ে আছে সড়ক নির্মাণের কাজ। 10 শতক জায়গা এখান থেকে সরকার নিয়োগ করছে নেওয়ার জন্য, কিন্তু এই 4 বছরে ধরে আজ পর্যন্ত আমাদের তিনি টাকা পয়সাও দেয়নি, নেয়নি। অধিগ্রহণ কার্যক্রম চলমান আছে, কিন্তু এখনো আমরা 8 ধারার নোটিশ এখনো পাই নাই, যার কারণে আমরা আমাদের স্থাপনা ভাঙতেও পাচ্ছি না। কর্মকর্তারা বলছেন, জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা কাটায় খুব শীঘ্রই অধিগ্রহণের কাজ শেষ হবে। আমাদের এক্সচেঞ্জরা আমাদের এই লাইনের সকল জেলার বসে তারা যথেষ্ট আন্তরিক, বিশেষ করে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এত বেশি জমির মূল্য আমরা কল্পনা করতে পারিনি, সেটা আমরা ক্লিয়ার করেছি। আশা করছি দ্রুত জনগণ টাকা পেয়ে যাবে। প্রায় 16,000 কোটি টাকা ব্যয়ে 2019 সালে শুরু হওয়া সাসেক 2 প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল 2023 সালে। তবে করোনা মহামারী সহ নানা কারণে এবছরের জুন পর্যন্ত বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। তবে নির্মাণে ধীরগতির কারণে প্রায় 20% কাজ এখনো বাকি। মহাসড়কের কাজ শেষ করতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর বিকল্প নেই বলছেন কর্মকর্তারা। 190 কিলোমিটারের মধ্যে অধিকাংশ কাজ আমাদের শেষ হয়ে যাবে। আমাদের শুধু 3টা জায়গায় কাজ একটু বাকি থাকবে, সেটা হচ্ছে যে গোবিন্দগঞ্জ, আমাদের হাজিকামরুল ইন্টারচেঞ্জ আর এলেঙ্গা। এই 3টা জায়গায় আমরা জমিটা একটু পরে বুঝে পেয়েছি। প্রকল্পের কাজ শেষ হলে 6 লেনের প্রশস্ত মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে রংপুরে পৌঁছানো যাবে 5 ঘন্টারও কম সময়ে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ। শুষ্ক মৌসুমে উপকূলে লবণাক্ত পতিত জমিতে রিলে পদ্ধতিতে গম উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। সম্প্রতি বরগুনার তালতলিতে গবেষণা চালিয়ে সফল হয়েছেন তিনি। এই পদ্ধতিতে গম উৎপাদনে লাভবান হতে শুরু করেছেন কৃষক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরগুনার উপকূলীয় অঞ্চলে 4,39,000 হেক্টর জমি শুষ্ক মৌসুমে 6 থেকে 7 মাস পতিত থাকে। এই সময় বেকার থাকে এলাকার কৃষকরা। পতিত জমিতে গম চাষের জন্য প্রায় 6 বছর গবেষণা চালিয়ে সফল হয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। সম্প্রতি বরগুনার তালতলির শারিকখালী এলাকায় রিলে পদ্ধতিতে 20 জন কৃষক 7 একর জমিতে গম চাষ করেন। এই পদ্ধতিতে 1 বিঘা পতিত জমিতে 5,000 টাকা খরচ করে 10 মণ গম পাওয়া যাচ্ছে, যার মূল্য 20,000 টাকা। 5-7 দিন নিশির পেয়েছে পর গমটা দেখি সুন্দর অঙ্কুর দিয়ে উঠছে। তারপর আমরা সার মারলাম, সার মারার পর 2-4 দিন পরই আমি একটা সেচ দিয়েছি। সেচ দেওয়ার পর 1 সপ্তাহ পর দেখি কি যে মেঘের মতো সোনার ফসল হয়ে উঠতে আছে, তখন মনটা একটা খুব আনন্দিত লাগে। ধান ক্ষেতের ভিতরে গমটা ফেলাইছে, গমটা ফেলানো সার দিছে, পানি দিছে, এই জন্য খুব ভালো হয়েছে। খরচ অনেক কম। আমি বলবো প্রতি জমিতে বিনা চাষে কৃষক একটা বাড়তি ফসল ধানের পরে পেল। এই বিজ্ঞানীর দাবি, রিলে পদ্ধতিতে গম ফসল চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে উপকূলের 4,39,000 হেক্টর পতিত জমিতে 13 লাখ টন গম উৎপাদন সম্ভব। একদম প্রতি জমিতে যে আমি প্রায় 3 টন পার হেক্টর বা প্রতি বিঘাতে 10 মণ বা 400 কেজি গম পাচ্ছি, এটা বিশাল একটা বিষয়। ধানের জমিতে ধান যখন শেষ পর্যায়ের দিকে যায়, কাটার উপযোগী হওয়ার 15-20 দিন আগেই হয়তো বা 20-25 দিন আগে যদি আমরা এই গমটা ভেজা মাটিতে ফেলতে পারি, তাহলে ধান কাটার পরে গমের গাছগুলো তখন তৈরি হতে পারে।
দেশে প্রতি বছর ৭৫ লাখ গমের চাহিদা থাকলেও উৎপাদন হয় ১১ থেকে ১২ লাখ টন গম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক শ্রমিকদের পুলিশের সংঘর্ষ হয়েছে। পাবনা চাটমোহরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 2 দিনব্যাপী উপজেলার ধানকুনিয়ার মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শেষ হয় শনিবার বিকেলে। বৈশাখ মাস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, নড়াইল, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, নাটোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় 50টি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ থেকে বিভিন্ন বয়সী নারী পুরুষ ভিড় করেন। প্রতিযোগিতায় পাবনার আল আমিনের ঘোড়া প্রথম, শহীদুলের ঘোড়া দ্বিতীয় ও জাকিরের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।